গয়ারের গায়ে পিঠে ছুটির দিন পড়লে দীঘায় যে এত ভিড় হয় আজকাল ধারণা ছিল না সুজিতের। আজ রোববার, কাল দোল। বউ নিয়ে শর্ট ট্রিপে এসেছে সুজিত। এটাকে তাদের মিনি হানিমুন বলা যায়। বিয়ে হয়েছে 2 মাস। পূর্ণাঙ্গ মধুচন্দ্রিমার ছুটি এবং রেস্ট কবে, কতদিন পর অ্যারেঞ্জ করতে পারবে বলা খুব কঠিন। ছোট প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্টস ক্লার্ক সুজিত। ছুটি এবং টাকা দুটোরই বড় টানাটানি। জুঁই এই ট্রিপটায় রাজি হচ্ছিল না, বলছিল, সুজিত বলেছে, বলবে না, চেপে যাবে, পরপর 2 দিন ছুটি, চলো হানিমুনের একটা ট্রায়াল দিয়ে নিই। সেই মতো ট্রেনে করে আজ 10টা নাগাদ দীঘা এসেছে সুজিত, জুঁই। দুপুর ফুরোতে চলল। এখন অবধি কোনো হোটেল পাওয়া যায়নি, প্রায় সব বুকড। দামি বড় হোটেলের গেট পেরোয়নি সুজিত, সাধ্যে কুলোবে না। ছোটোখাটো হোটেলের 2-1টা রুম যাও বা পাওয়া গেল, যা দর হাঁকছে এর চেয়ে ডাকাতিও অনেক কম অপরাধের। স্টেশন চত্বর থেকে বেরিয়ে পায়ে হেঁটেই হোটেলের খোঁজ করছিল দুজনে। রাস্তাঘাটে গিজগিজ লোক দেখেই মালুম হয়েছিল কপালে দুঃখ আছে। অনেক ঘুরে রুম না পেয়ে বাসস্ট্যান্ড লাগোয়া ভাতের হোটেলে লাঞ্চ সারল সুজিত, জুঁই। তারপর একটা রিকশায় উঠে বসেছে। রিকশাওয়ালাটি ভারী ভালো, খুবই আন্তরিক ব্যবহার। কিভাবে জানি টের পেয়েছে সুজিতরা হানিমুনে এসেছে। দুজনকে দেখে বোঝার উপায় নেই, কিন্তু চকচকে খসখসে শাড়ি পরেনি জুঁই। সুজিতের পরনেও সাদা মাটা পোশাক। নিজেদের মধ্যে আহ্লাদীপনাও করছে না তারা। ছোট কোম্পানির ক্লার্কের জীবনে ওসব যে মানায় না, উপহাসের মতো লাগে, এই বাস্তব শিক্ষাটুকু দুজনেরই আছে। তবু কোনো চাপা উচ্ছ্বাস প্রতিভাত হচ্ছে তাদের শরীরী ভঙ্গিতে, যা ধরা পড়েছে মাঝবয়সী রিকশাওয়ালা নিতাই পাত্রর চোখে। লোকটি নিজের থেকেই বলেছে, আপনারা হানিমুনে এসেছেন, ঘর পাবেন না মানে? আমি পাইয়ে ছাড়ব, আমাদের দীঘার বদনাম হবে না। কথাটা শোনার পরই জুঁই সুজিত চোখাচোখি করেছিল। দুজনের অভিব্যক্তিতে একটাই প্রশ্ন, কিভাবে টের পেল তারা হনিমুনে এসেছে? বেশ কটা হোটেল দেখানোর পর নিতাই পাত্র এখনও হার মানেনি। শেষ চেষ্টা হিসাবে নিউ দীঘা ছাড়িয়ে চলে এসেছে অনেকটাই। বাঁ হাতে ঝাড়বনের আড়ালে ঢলে পড়েছে সূর্য। নিতাই পাত্রর গন্তব্য শান্তি কুটির। হোটেলটা বন্ধ পড়েছিল, ফের নাকি খুলেছে, এমনটাই শুনেছে নিতাই পাত্র। এদিকটায় বহুদিন আসা হয়নি তার। সে বলেছে, শান্তি কুটির সত্যি শান্তির জায়গা, অন্য হোটেলের থেকে দলছুট, থাকা খাওয়া ব্যবস্থাও বেশ ভালো। জুঁই জানতে চেয়েছিল, এখানেও যদি না পাওয়া যায় রুম, কি করবে তাহলে? নিতাই পাত্রর বদলে উত্তর দিয়েছে সুজিত। বলেছে, বাস ধরে সোজা ব্যাক টু বাড়ি। অর্থাৎ পুরোপুরি অনিশ্চয়তা নিয়েই নিতাই পাত্রর সঙ্গে চলেছে দুজনে। মেন রোড ছেড়ে রিকশা এখন ডান দিকের সুরকির রাস্তা ধরেছে। বাড়ি ঘর দোকানপাট কিছুই চোখে পড়ছে না। ফাঁকা মাঠ, ক্ষেত জমি, দূরে কিছুটা জঙ্গল মতন জায়গা। এসবের মধ্যেই ঢিমে তালে ভারী মনোরম এক বিকেল নামছে। জুঁইয়ের দিকে মুখ ঘুরিয়ে সুজিত বলল, বাড়ি যদি ফিরে যেতেও হয়, জার্নিটাকে কিন্তু হানিমুন হিসেবেই ধরা যেতে পারে। চারপাশটা কি অপূর্ব লাগছে দেখো। ঠোঁট বেঁকিয়ে মুখ ভ্যাংচায় জুঁই। দারুণ চার্মিং লাগে ওকে। ভঙ্গিটা প্রথম দেখল সুজিত। ভবিষ্যতে আরও অনেক কিছু আবিষ্কৃত হবে জুঁইয়ের ভাবভঙ্গিতে। বিয়ের আগে জুঁইকে চিনত না সুজিত, তাদের অ্যারেঞ্জ করা বিয়ে। দূর থেকে দেখেই শান্তি কুটিরকে পছন্দ হয়ে গেল। কাঁচা রাস্তায় নামার পর যে ছোট জঙ্গলটা চোখে পড়েছিল, তার পাশে বাংলো প্যাটার্নের একতলা বাড়ি। তবে এখানেও রুম পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া যায়। রঙের কাজ শেষ হয়নি,
বিল্ডিংয়ের গায়ে বাঁশের ভাড়া বাঁধা, সবে সাদা প্রাইমার মাত্র হয়েছে। পাঁচিলের ছোট গেটের কাছে পৌঁছতে ব্যাপারটা নিয়ে আরও নিশ্চিত হওয়া গেল। বাগানে কাঠকুটো, বালি, ভাঙা ইট, স্টোনচিপ। চালকের সিট থেকে নেমে গামছা দিয়ে কপালের ঘাম মুছছে নিতাই পাত্র। রিকশাতে বসেই সুজিত বলল, আর কি, চলো ফিরে যাই, রিপেয়ারিং চলছে, চালু করেনি হোটেল। নিতাই পাত্রর মুখে হতাশ ভাব। সামনের গেটটা খোলাই আছে, অনেকদিন খোলা বন্ধ হয়নি, বোঝা যাচ্ছে সেটাও। নিতাই পাত্র বলল, চলুন না ভেতরে, একবার দেখি গিয়ে। তিনজন হোটেলের কম্পাউন্ডের ভেতরে 2-4 পা এগিয়েছে। বিল্ডিংয়ের পেছন থেকে বছর 35-এর একটা লোক তড়িঘড়ি এগিয়ে আসতে লাগলো। বেশ খানিকটা দূর থেকেই পাজামা পাঞ্জাবি পরা লোকটা গলা তুলে বলল, কি ব্যাপার, কি চাই? একটা রুম চাই, বলল সুজিত। লোকটা ততক্ষণ কাছে চলে এসেছে। আগের গরু তাড়ানোর ভঙ্গি বদলে বিনয়ের সঙ্গে জানালো, রুম তো রেডি নেই একটাও, হোটেল চালু করতে এখনো সপ্তাহখানিক লাগবে। উত্তরটা যে এরকমই হবে জানত সুজিত, তাই আশাভঙ্গের কোনো ব্যাপার নেই। রিকশা থেকে লাগেজও নামায়নি সেই কারণে। গেটের দিকে ঘুরতে যাবে সুজিত, লোকটার উদ্দেশ্যে জুঁইকে বলে উঠতে শুনল, আমরা কোনো কথা শুনছি না দাদা, আমাদের জন্য একটা রুম ব্যবস্থা করে দিতেই হবে, নয়তো হোটেল বারান্দাতে থেকেই যাব একটি রাত। প্রচুর ঘুরেছি, কোথাও ঘর পাইনি। জুঁইয়ের এমন স্মার্ট এবং প্রগল্ভ আচরণ সুজিতের কাছে নতুন। গত 2 মাস ওকে দেখে কখনোই বোঝা যায়নি এত ট্যাক্টফুল অ্যাপ্রোচ করতে পারে। পাঞ্জাবি পরা লোকটি, সম্ভবত ইনি মালিক, জুঁইয়ের আন্তরিক সাহায্য প্রার্থনায় বেশ কিছু বিব্রত বোধ করছেন। আমতা আমতা করে বললেন, ঘরগুলোর যা লণ্ডভণ্ড অবস্থা, থাকতে দিই কোন মুখে? কোনো অসুবিধা হবে না, আমরা ঠিকঠাক করে নিচ্ছি। হেল্পিং হ্যান্ড একজন যদি দেন আরো ভালো হয়। শুধু তো পরিষ্কার করা, চালুই তো ছিল হোটেল, ফার্নিচার, লাইট নিশ্চয়ই আছে। জুঁইয়ের কথায় ঘাড় কাত করলেন ভদ্রলোক, মুখে বললেন, তা আছে, আপনারা অ্যাডজাস্ট করতে পারলে আমার কিছু বলার নেই। বউয়ের সাফল্যে বেশ গর্ব হচ্ছে সুজিতের। খুশি উপচে পড়া মুখে জুঁই বরের দিকে তাকায়। হোটেলের মেন বিল্ডিংয়ের পরে একটা কোয়ার্টার লক্ষ্য করে ভদ্রলোক হাঁক পাড়েন, বলরাম, বলরাম। হোটেল মালিকের নাম হিমাদ্রি সরকার। বলরাম তার কাজের লোক। হোটেল কম্পাউন্ডের মধ্যে যে কোয়ার্টার লক্ষ্য করে বলরামকে তিনি ডাকছিলেন, ওখানেই থাকেন হিমাদ্রিবাবু। বলরাম, হিমাদ্রিবাবু আর সুজিতরা দুজনে মিলে হাতে হাত লাগিয়ে হোটেলের একটা রুম 1 ঘন্টার মধ্যে থাকার যোগ্য করে নিল। জুঁই ঠিকই আন্দাজ করেছিল, হোটেলটা যেহেতু নতুন তৈরি করা নয়, ফার্নিচার বা আলো ইত্যাদির ব্যবস্থা আছেই। ধুলো ময়লা ঝেড়ে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এমনকি জলও আছে বাথরুমের কলে। ঘর রেডি হওয়ার পর সুজিত, জুঁই স্নান সেরে নিয়েছে। স্নানটা বাকি পড়ে গিয়েছিল আজ। রুমটা যথেষ্ট স্পেসিয়াস, বিছানার গদিও বেশ আরামদায়ক, নিশ্চয়ই খুব দামি। স্নানের পর সারাদিনের ক্লান্তির কারণেই বেদম ঘুম পেয়েছিল দুজনের। ঘণ্টাখানেক ঘুমোলো ওরা। জুঁইয়ের ঘুম ভেঙেছিল প্রথমে, ধড়ফড়িয়ে উঠে বলেছিল, এই রে, আজ তো বেরোনোই হলো না, হোটেল খুঁজতেই গোটা দিন বেরিয়ে গেল। চলো চলো, সি বিচে ঘুরে আসি। আলস্য কাটছিল না সুজিতের। বলেছিল, ছেড়ে দাও, সি বিচ এখান থেকে অনেকটাই দূরে, পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে যাবে। নামুক, ওঠো তো, 2 দিনের জন্য বেরিয়েছি, এভাবে একটা দিন নষ্ট করার কোনো মানেই হয় না। সুজিত বলেছে, আমি যা পরে আছি এতেই চলে যাব। তার পরনের ট্রাকস্যুটের
লোয়ার আর টি শার্ট, পায়ে চটি। জুঁইকে সাজতে সময় দিয়ে সুজিত হোটেল কম্পাউন্ড থেকে বেরিয়ে এলোমেলো পায়ে ঘুরছে। জায়গাটা ঘুরে বেড়ানোর মতোই। চলে এসেছে হোটেল লাগোয়া জঙ্গলটার ভেতরে। সোনাঝুরি, ইউক্যালিপটাস, ঝাউ গাছ দিয়ে বনটা যে সৃজন করা হয়েছে তা একেবারে স্পষ্ট। সম্ভবত হোটেল মালিকই করেছিলেন একসময়। বেশ আগ্রহের সঙ্গে গুছিয়ে হোটেলটা চালু করার পর কেন বন্ধ হয়ে গিয়েছিল জিজ্ঞেস করা হয়নি। পরে জেনে নেবে। যদিও এই ঘটনা আকচার ঘটে বাঙালি ব্যবসায়ীদের ক্ষেত্রে। অনেক স্বপ্ন নিয়ে শুরু করে পার্টনারশিপ বিজনেস, তারপর মনোমালিন্য। হিমাদ্রিবাবু আগের মালিকের থেকে হোটেলটা কিনেছেন নাকি উনিই ছিলেন মালিক অথবা মালিকদের একজন? অনেক প্রশ্ন আসছে মাথায়। উত্তরগুলো নিতাই পাত্র দিতে পারত। হয়তো জানে, হয়তো জানে না। রিক্সা চালাতে চালাতে অনেক গল্পই তো করেছে। অবশ্য সুজিতের সেসব জেনেই বা কী লাভ? তারা তো দুদিনের জন্য এসেছে। যেরম কুণ্ঠার সঙ্গে রুমটায় থাকতে দিলেন, টাকা কড়ি নেবেন বলে তো মনে হচ্ছে না। নিলেও খুব কম। খাবারের টাকাটা অবশ্য দেবে সুজিত। কাছে পিঠে কোনো খাবারের হোটেল তো নেই। খাওয়া দাওয়া কোথায় করব? জিজ্ঞেস করতে হিমাদ্রিবাবু বলেছেন, আমার সঙ্গেই করবেন, আমাকে তো খেতেই হয়। বলরাম রেঁধে দিয়ে ফিরে যায় বাড়ি, রুম সার্ভিস পাবেন না। আর তো কোনো লোক নেই। আমি যে কোয়ার্টারে থাকি ওখানেই ডাইনিং হল, আগেও তাই ছিল। হলে গিয়ে খেতে হবে আপনাদের। জুঁই বলেছে, ওসব নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনি আমাদের জন্য যা করলেন, পরের বার দীঘা এলে আপনার হোটেল ছাড়া আর কোথাওই উঠবো না। সুজিত ভাবতে পারেনি বিয়ের পর তাদের প্রথম বেড়ানোর এরকম একটা ইউনিক হোটেল অপেক্ষা করছে। রিপেয়ারিংয়ের পর সব সাফ সুতর করে ফের যখন চালু হবে শান্তিকুটির, আন্দাজ করাই যায় যা রেট হবে রুমগুলোর সুজিতের সাধ্যের বাইরে। ফাঁকতালে হোটেলটা পাওয়া গেল জুঁইয়ের বাড়তি উদ্যমের জন্য। মধ্যবিত্তের জীবনে এই উদ্যমটাই বড় অভাব। না পাওয়াটাই অভ্যেসে পরিণত হয়েছে। 7-5 ভাবতে ভাবতে হোটেল থেকে অনেকটাই দূরে চলে এসেছে সুজিত। গাছপালার মধ্যে দাঁড়িয়ে হোটেলের গেটটা দেখা যাচ্ছে। আলো যে হারে কমছে, একটু পরে গেট তো বটেই, হোটেলটাও আর দেখা যাবে না। হোটেলের বাইরে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি এখনো। দিনের আলো না ফুরোতেই ঝিঁঝির ডাক শুরু হয়ে গেছে। দিনে ঝিঁঝি ডাকে? আর ওদিকেই বা কি হলো? জুঁই বেরোচ্ছে না এখনো। বলেছিল, শাড়ি পরে মেকআপ নিতে জাস্ট 5 মিনিট লাগবে। তুমি বাইরে গিয়ে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। প্রায় মিনিট 15 হতে চলল। প্রকৃতির নির্জনতায় অন্যমনস্ক হয়ে গিয়েছিল সুজিত। ক্রমশ আলো কমে আসা আর ঝিঁঝির কোরাসে এই নির্জনতাই এখন চাপ হয়ে বসছে সুজিতের মনে। হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। মেঘ জমছে পূব আকাশে। সুজিত হোটেলের দিকে পা চালায়। জুঁইয়ের সাজতে দেরি হচ্ছে একটা বিচ্ছিরি ভুলের জন্য। সে দেখতে আহামরি কিছু নয়। নতুন বউয়ের মন পেতে সুজিত তার সঙ্গে মিথ্যাচরণ করেনি এখনো পর্যন্ত। বলেনি, তুমি কি দারুণ দেখতে। সুজিতের এই সততা ভালো লাগে জুঁইয়ের। কপালে সাধারণত টিপ পড়ে না জুঁই, বিয়ের সময় পড়তে হয়েছিল। অন্য সাজগোজের সঙ্গে মিশে গিয়েছিল সেটা। বিয়ের পর এক বিকেলে গা ধুয়ে কি মনে হতে সোয়েডের ছোট টিপ পরেছিল জুঁই। অফিস থেকে ফিরে সুজিত বলেছিল, তোমার মুখটা কেমন যেন অন্যরকম লাগছে, বেশ সুইট। ও বুঝেছি, টিপ পরেছ। টিপ পরলে তো তোমার দারুণ লাগে। বেশিরভাগ বউ এটা জানার পর স্বামীর সামনে সারাক্ষণ টিপ পরেই বসে থাকত, অন্তত বিয়েটা কয়েক বছর পুরনো না হওয়া অবধি। জুঁই তা করে না।
বরের ভালো লাগাটা খরচ করে কিপ্টের মতো। বিশেষ উপলক্ষ ছাড়া টিপ পরে না, পড়লে অচেরেই তার টিপ পরা মুখ বরের কাছে আকর্ষণ হারিয়ে ফেলবে। কিন্তু ঝামেলা হচ্ছে, বাড়ি থেকে বেরোনোর আগে টিপের পাতাটাই নিতে ভুলে গিয়েছিল সে। এটা যদি হোটেলে আসার আগে খেয়াল করত, দোকান থেকে কিনে নেওয়া যেত। বড় লাগেজটাও ঘেঁটে দেখে নিয়েছে, কোথাও নেই। এদিকে অন্যান্য সাজ কমপ্লিট। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আর একবার, এটা নিয়ে হয়তো 4 বার হ্যান্ডব্যাগটা আঁতি পাঁতি করে খুঁজছে জুঁই। ভীষণ বিরক্তি জাগছে নিজের ওপর। সঙ্গে লিপস্টিক আছে, তা দিয়ে কাজ চালানো যাবে না, রং একেবারে লাইট শেডের। এবার বাড়ি ফিরে বেশ কিছু টিপের পাতা লাগেজ ব্যাগে, হ্যান্ডব্যাগে ছড়িয়ে রেখে দেবে, পরের বেড়ানোতে যাতে এই সমস্যা না হয়। হতাশ হয়ে হ্যান্ডব্যাগ থেকে মুখ তোলে জুঁই। চোখ আটকায় ড্রেসিং টেবিলের আয়নার ওপর দিকের কোণায় একটা মেরুন কালারের সুয়েডের টিপ সাঁটানো আছে। জুঁই যে সাইজের টিপ পরে তার চেয়ে খানিকটা বড়, বোর্ডারের টিপ। হোটেল বন্ধ হওয়ার আগে কোনো বোর্ডারের। ওটাই পরে নেবে কি জুঁই? না পরার কি আছে? টিপ তো আর জামা কাপড় নয়, শরীরের সবচেয়ে পরিচ্ছন্ন অংশেই থাকে। আয়না থেকে টিপটা নিয়ে 2 ভ্রুর মাঝে পড়তেই আগের মেয়েটির শরীরের স্পর্শ ও যেন পেল। কীরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছড়িয়ে পড়ে জুঁইয়ের মাথা জুড়ে। রুমে ঢোকার আগে পাটকিলে রঙের সাদা মেশানো একটা বেড়াল পেরিয়ে এলো দরজা দিয়ে। সুজিতের মুখের দিকে একবার তাকিয়ে দুলকি চালে বারান্দা ধরে এগিয়ে গেল। রুমের ভেতরে এসে সুজিত তো অবাক, জুঁই নেই। অ্যাটাচড বাথের দরজা খোলা। 2 পা এগিয়ে দেখা গেল নেই সেখানেও। গেল কোথায় তবে? ঘরে এখনো প্রসাধনের গন্ধ রয়ে গেছে। রুম থেকে বেরিয়ে আসে সুজিত, পাঁচিলের ছোট গেটটার দিকে তাকায়। জুঁই কি বেরিয়ে গেল তাকে খুঁজতে? সুজিত ছিল হোটেলের ডান দিকের জঙ্গলে, জুঁইয়ের চোখে পড়েনি হয়তো। পরক্ষণে সুজিতের মনে হয়, এভাবে রুমের দরজা খোলা রেখে যাবে, তালা দেবে না? এতটা কেয়ারলেস তো জুঁই নয়। তাহলে কি হোটেল বিল্ডিংয়ের আশেপাশেই আছে? সুজিত গলা তোলে, জুঁই, জুঁই। কোনো সাড়া নেই। হঠাৎ একটা শব্দে চমকে ওঠে সুজিত। কাঁচের বাসন পড়ার শব্দ দূর থেকেই এসেছে। খানিক বিরতির পর ফের একই আওয়াজ। এবার শব্দের উৎস আন্দাজ করতে পারে সুজিত। হিমাদ্রিবাবুর কোয়ার্টার থেকে আসছে শব্দটা। পরপর 2 বার এই ধরনের শব্দ, একটু যেন অস্বাভাবিক। হিমাদ্রিবাবুর কোয়ার্টারেই হোটেলের ডাইনিং হল, কাচের বাসনপত্র সব ওখানেই। আরও একবার আওয়াজটা কানে আসতেই ডাইনিং হল লক্ষ্য করে দৌড়তে থাকে সুজিত। এবার এই শব্দ শুনে সুজিত অনুমান করতে পেরেছে বাসন পড়ছে না, বরং তাদের আছড়ে ফেলা হচ্ছে। ডাইনিংয়ের দরজায় এসে থমকে দাঁড়ায় সুজিত, চমকে ওঠার মতো দৃশ্য। এলো চুলে মারমূর্তি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জুঁই, হাতে তুলে নিয়েছে ডাইনিং টেবিলের কাঁচের ফুলদানি। ওর ব্যাক পোর্শন দেখতে পাচ্ছে সুজিত। জুঁইয়ের আক্রোশের লক্ষ্য টেবিলের অপর প্রান্তে ভীত সন্তস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকা হিমাদ্রিবাবু। সুজিতের মাথায় প্রথমেই যে কথা আসে, হিমাদ্রিবাবুকে শ্লীলতাহানির চেষ্টা করছিল জুঁইয়ের। মেজাজ গরম হয়ে গেলেও নিজেকে সংযত রাখে সুজিত। হিমাদ্রিবাবু অপরাধী হলেও জুঁইয়ের দাপটে এখন পর্যুদস্ত। পরিস্থিতিটা আগে বুঝে নেওয়া যাক, তারপর হলে ঢুকবে সুজিত। অদ্ভুত কর্কশ গলায় কী সব যেন বলছে জুঁই। ভাবটা যেন হিমাদ্রিবাবুর পূর্ব পরিচিত। জুঁইয়ের অভিযোগগুলো মরিয়াভাবে অস্বীকার করছেন হিমাদ্রিবাবু। বলছেন, বাজে কথা, মিথ্যে, এসবের আমি কিচ্ছু জানি না। মার মুখে জুঁইয়ের কথায় মন দেয় সুজিত। জুঁই বলছে, জানাচ্ছি তোকে, ভেবেছিস ছাড় পেয়ে যাবি? পল্লবের সাথে ষাঁড় ছিল তোর। কনসিভ করার পর
পল্লবকে যখন চেপে ধরলাম বিয়ে করতে, নিয়ে এলো ওই হোটেলে। সেদিন খাওয়া দাওয়ার পর বিছানায় বসিয়ে নিজে মেঝেতে বসে কত মিষ্টি মিষ্টি কথা। আমার সন্তান আসছে, দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তুই আড়াল থেকে সিলিং ফ্যানের ওপরে রেডি করা দড়ির ফাঁসটা ঝুলে দিলি। পল্লব পরিয়ে দিল মালার মতো। আমি কিছু বুঝে ওঠার আগেই হ্যাঁচকা টান। সব মিথ্যে, মন গড়া গল্প। রত্না বলে মেয়েটা সুইসাইড করেছিল, আর্তচিৎকারের মতো বলছেন হিমাদ্রি বাবু। মিথ্যা কথা। গলা এক পর্দা উপরে চড়িয়ে হাতে উঁচিয়ে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারল জুঁই। সতর্ক ছিলেন হিমাদ্রি, চট করে সরে গেলেন। ফুলদানি দেওয়ালে লেগে ছত্রখান। মেঝেতে ছড়িয়ে রয়েছে আগের ছোঁড়া কাচের বাসনের টুকরো। জুঁই বলে যাচ্ছে, আমি রত্না। সুইসাইড? তুই পুলিশকে বুঝিয়েছিস। হোটেলের রেজিস্টার খাতায় পল্লব নিজের নামের জায়গায় অন্য নাম লিখেছিল, ঠিকানাও ফলস, শুধু আমার নামটা সত্যি। দুজনে প্ল্যান করে এসব করেছিস। তুই কলেজে পল্লবীর বন্ধু ছিলি না? কত টাকা খেয়েছিস ওর থেকে? সব গুনে গুনে ফেরত দিবি আমার মা বাবার হাতে, আর সারেন্ডার করবি পুলিশে, নয়তো এখানেই তোকে মেরে পুঁতে দেবো। হিমাদ্রিবাবু রীতিমতো কাঁপছেন। গোটা ঘটনায় সুজিত হতভম্ব। হিমাদ্রিবাবু বলে চলেছেন, কে পল্লব? আমি চিনি না, ওই নামে কোনো বন্ধু ছিল না আমার। পল্লব এখন পুরুলিয়ায় ব্যবসা করছে, বিয়েও করেছে, সব জানি আমি। কোনো শরীর পাচ্ছি না যার মাধ্যমে ওর ওপরে শোধ তুলবো। শরীর ছাড়া আত্মা অসহায়। তবে তোকে যখন বাঁকে পেয়েছি, তড়িতে ঝুলিয়েই মারবো, টের পাবি কষ্টটা কি ভীষণ। আর দেরি করা ঠিক হবে না। খুনের দায়ে ধরা পড়বে জুঁই, রত্না নয়। রত্না যে কে এখনো বুঝতে পারছে না সুজিত। ঝামেলা থেকে নিজেদের বাঁচাতে ঘরে ঢুকে জুঁইকে চাপটে ধরে। সুজিতকে দেখে মনে বল ফিরে পেয়েছেন হিমাদ্রি। তেড়ে ফুঁড়ে বলে উঠলেন, আপনার স্ত্রীকে সামলান। তখন থেকে উল্টোপাল্টা বকে চলেছেন পাগলের মতো। হাতের কাছে যা পাচ্ছেন ছুঁড়ে মারছেন, প্রচুর ক্ষতি করেছেন হোটেলের। আমি কিন্তু পুলিশে যাব। ডাক না পুলিশকে, আমি তো সেটাই চাই। অনেক কথা বলার আছে আমার। বলতে বলতে গা ঝাঁকিয়ে সুজিতের বন্ধন থেকে বেরোতে চাইছে জুঁই। সুজিত সর্বশক্তি দিয়ে ওকে চেপে ধরে রেখেছে। সুযোগটা কাজে লাগালেন হিমাদ্রিবাবু। সুজিতদের সামনে দিয়ে দৌড়ে পার হলেন ডাইনিং হলের দরজা। জুঁই নিজেকে ছাড়ানোর উন্মত্ত চেষ্টা করে যাচ্ছে। সুজিতের উদ্দেশ্যে বলছে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ওকে শেষ করে দেবো আমি। ও একটা খুনি। কোথা থেকে যেন প্রচণ্ড শক্তি পেয়ে গেছে জুঁই। বেশিক্ষণ ধরে রাখা মুশকিল। সুজিত বোঝায়, লোকটাকে আর পাবে না, পালিয়ে গেছে তল্লাট ছেড়ে। বাইরে অন্ধকার, এখানকার রাস্তাঘাট তুমি কিছু চেনো না। পুলিশকে দিয়ে লোকটাকে ধরে আনার ব্যবস্থা করব। বোঝানোয় কাজ হয়েছে। জুঁইকে নিজেদের রুমে নিয়ে আসতে পেরেছে সুজিত। তবে জুঁই এখনো নিজেকে রত্নাই ভাবছে। বেডের ওপারের কোণায় পেছন ফিরে বসে আছে। পিঠ উঠছে নামছে, ফুঁসছে রাগে। সুজিতকে এখনো আপনি আজ্ঞি করে যাচ্ছে। বলছে, এই হোটেলের রেজিস্টার খাতাটা খুঁজুন, ওখানে পল্লবের হাতের লেখার নমুনা পাওয়া যাবে। চলুন খাতাটা নিয়ে থানায় যাই। ওসব ঝামেলায় মোটেই যাবে না সুজিত। তার এখন প্রথম কাজ জুঁইকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। কিভাবে আনবে? মাথায় জল ঢাললে কাজ হবে? হাতের কাছে টেবিলের ওপর ঢাকা দেওয়া ভর্তি জলের জগ। বলরাম দিয়ে গেছিল রুমে। ঢাকা খুলে জগটা হাতে নেয় সুজিত। জুঁইয়ের কাছে পৌঁছনোর আগে ভুলটা শোধরানোর চেষ্টা করে। বলে, তুমি আমাকে আপনি করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? এরকম কি আগেও হতো? এরপর মারাত্মক চমক। কে জানে সুজিতের চোখের ভুল কিনা। পিছন ফিরে বসা জুঁইয়ের
মুন্ডটা শুধু সুজিতের দিকে ঘুরল। মুখের ওপর আলু থালু চুল, টিপ পরা জুঁয়ের রক্তচক্ষু হিসহিস করে বলে উঠল, আমি জুই নই, আমি রত্না। জলের জগটা কখন যে ছুঁড়ে দিয়েছে সুজিত নিজেই জানে না। মুখে জলের ঝাপট লাগতেই একটা হিক্কা তুলে কাটা গাছের মতো বিছানায় পড়ে গেল জুঁই। হাত পা কাঁপছে সুজিতের। কোনো ক্রমে বিছানার ওপরে গিয়ে পৌঁছয়। চোখ বুজে পড়ে রয়েছে জুঁই। ভয় ভয়ে থুতনিটা ধরে সুজিত, আলতো করে নাড়া দেয়, ডাকে, জুঁই, জুঁই। কোনো সাড়া নেই, সম্পূর্ণ চেতনা হারিয়েছে। জ্ঞান ফিরল প্রায় আধ ঘন্টা বাদে। বিছানায় শুয়ে চোখ খুলে জুঁয়ের বিস্মিত প্রশ্ন, আমি কোথায়? সব ভেজা কেন? কি হয়েছিল আমার? ও দৃষ্টিপথে মুখ এনে সুজিত বলল, হোটেলেই আছি আমরা। আগের ভয়ঙ্কর ঘটনার কথা মনে নেই জুঁইয়ের, মনে করাবেও না সুজিত। জুঁইকে বলে, সারাদিন টই টই করে ঘুরে টায়ার্ড হয়ে গিয়েছিল খুব। শাড়ি পরতে সাজতে এত দেরি হচ্ছে কেন দেখতে রুমে আসি, দেখি জ্ঞান হারিয়ে পড়ে আছো। জল ছিটিয়ে তোমার জ্ঞান ফেরালাম। শোয়া অবস্থা থেকে উঠে বসতে বসতে জুঁই সংকোচের গলায় বলে, এই মা, ছি ছি, কি বাজে ব্যাপার হলো। বিছানাটা ভিজেছে, আমাদের গোড়াটাও মাটি। হ্যাঁ, চলো যাই না, খুব অন্ধকার হয়ে গেছে। কি, আমাদের সঙ্গে তো টর্চ আছে। আমরা বেরোবো নিশ্চয়ই, এই হোটেলটাই ছেড়ে চলে যাব। সুজিতের কথায় ভীষণ অবাক হলো জুঁই। জিজ্ঞেস করলো, কেন? হোটেল ছাড়তে যাব কেন? সুজিত বানিয়ে বানিয়ে বলতে থাকে, আমি যখন বাইরে বেড়াচ্ছিলাম বলরাম এসে এক ফাঁকে সতর্ক করে গেল। বলল, বাবু এখানে থাকবেন না, হোটেলের মালিক সুবিধের নয়, এর চেয়ে দীঘা রেল স্টেশনে গিয়ে থাকুন, রিটায়ারিং রুম কোথাও পেয়ে যেতে পারেন। মালিক সুবিধের নয় বলতে? ভুরু কুঁচকে জানতে চাই জুঁই। সুজিত বলে, জিজ্ঞেস করেছি সেটা। বলরাম বলছে লোকটা এক নম্বরে মাতাল, মদ খেয়ে এমন মাতলামি করবে মাঝরাতে আপনাদের দরজায় ধাক্কা টাক্কাও দিতে পারে। মিথ্যেটায় কাজ হবে জানতো সুজিত। 2 মাস একসঙ্গে থাকার অভিজ্ঞতায় দেখেছে মাতাল নিয়ে জুঁয়ের ভয়ঙ্কর অ্যালার্জি। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে জুঁই বলে, দরকার নেই বাবা এখানে থেকে, চলো স্টেশনে চলে যাই। ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নি তাড়াতাড়ি। হ্যাঁ, আমি প্যাক করে রেখেছি সব, তুমি রেডি হয়ে নাও, কুইক। মুখের জল টলগুলো মোছো বলে মেঝে থেকে লাগেজ ব্যাগ দুটো তুলে বারান্দায় এসে দাঁড়ায় সুজিত। মনে মনে প্ল্যান করে নিয়েছে, রিটায়ারিং রুম কি প্ল্যাটফর্ম যেখানেই হোক লাগেজ জুঁয়ের জিম্মায় রেখে সিগারেট কেনার ছুতোয় বেরিয়ে আসবে। পাবলিক বুথ থেকে ফোন করবে লোকাল থানায়, জেরা এড়াতে নিজের মোবাইল নম্বর গোপন রাখবে। সুজিত প্রায় নিশ্চিত রত্নার হয়ে যে অভিযোগগুলো জুঁই করেছিল সব সত্যি, কিন্তু ঘটনার ব্যাখ্যা সে দিতে পারবে না। পুলিশের কাছে নিজের ফোন নাম্বার পরিচয় গোপন করার এটাই প্রথম কারণ। পুলিশকে ফোনে বলবে রত্না বলে যে মেয়েটি শান্তিকুটিরে মারা গিয়েছিল সেটা সুইসাইড নয়, খুন। প্ল্যান করে খুন করেছে হোটেল মালিক এবং তার কলেজের বন্ধু পল্লব, যার হ্যান্ডরাইটিং অন্য নামে পাওয়া যাবে হোটেলের রেজিস্টারে। পল্লব এখন পুরুলিয়ায়। হোটেল মালিককে চাপ দিয়ে জেরা করলে, নতুন করে এনকোয়ারিতে নামলে সত্যিটা বেরিয়ে আসবেই। শাড়িটা ঠিকঠাক করে জুঁই মুখ মুছে আয়নার সামনে দাঁড়াতেই খেয়াল করল কপালে টিপটা নেই। জল ছেটানোর কারণে হয়তো পড়ে গেছে। বিছানার দিকে ঘাড় ফেরায় জুঁই। হ্যাঁ, ওটা ওখানেই। সোয়েডের টিপটা নিয়ে এসে আবার আয়নায় সেঁটে দিল জুঁই। তারই মতো কোনো বোর্ডার যদি টিপের পাতা আনতে ভুলে যায় তখন কাজে লাগবে এটা। রুম থেকে বেরিয়ে সুজিতের পাশে এসে দাঁড়ালো জুঁই। কালো আকাশের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কাল দোল পূর্ণিমা, চাঁদটাকে ঢেকে রেখেছে মেঘে, চারদিকে ঘুরঘুরটি অন্ধকার।
বারান্দা থেকে নামতে নামতে সুজিত মনে মনে বলে, চাঁদ না থাকলেও তোমার মনে জ্বলছে আমার প্রতি বিশ্বাসের আলো। রত্নার মতো কত দুঃখী মেয়ে বিশ্বাস করে ঠকে যায়, মরে যায়। গেটের দিকে এগিয়ে যাচ্ছে সুজিত জুঁই। ওদের ছেড়ে যাওয়া রুমের আয়নায় রত্নার টিপ হতাশভাবে দুজনের যাওয়াটা দেখছে। শুরু হলো তার অপেক্ষার দিন। কেউ যদি এসে আবার পড়ে নেয় তাকে, শাস্তি দেওয়ার সুযোগ পাবে, শোধ নিয়েই ছাড়বে সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।